তারপরে নামাজের বাইতুল মোকাররমে নামাজের কার্পেটে আগুন দিলেন, সরকার সেখানে তোষণ নীতি গ্রহণ করলেন। আবার কোন কোন সরকারের তরফ থেকে বাংলা ভাই বলে কেউ নাই, এটা মিডিয়ার সৃষ্টি, কিংবা জঙ্গিবাদ নাই বাংলাদেশে, মিডিয়ার সৃষ্টি। শেখ হাসিনা ভেন্টি বেগে করে গ্রেনেড নিয়ে নিজেই সুইসাইড করবার নাটক করেছে, এগুলো তো পার্লামেন্ট। এবং 21শে আগস্টে জঙ্গিরা যে গ্রেনেড হামলা করলো, পার্লামেন্টে এর জন্য একটা নিন্দা প্রস্তাব পর্যন্ত সেদিন পাশ করতে দেওয়া হয়নি, এবং যার জন্য ওয়াকআউট অনেক দীর্ঘদিন। আমি এটা শেষ করছি। সেখানে কথাটা হলো এই, আজকে আমি সারা বাংলাদেশ এবং সারা পৃথিবীর সমস্ত মুসলমানের কাছে আমি একটা বিনয়ের সঙ্গে আমার একটা জিজ্ঞাসা রাখতে চাই। এই যে কুমিল্লায় মানে সেই যখন মানে পুলিশ বা যৌথ বাহিনী গিয়ে ঘেরাও করলো, র্যাব এরা সব, এবং মোল্লা ওমর তার স্ত্রী কি করলেন, একটা বাচ্চা 2 বছরের, একটা বাচ্চা 4 বছরের, কাগজে আমি ছবি যা দেখেছি, এদেরকে সঙ্গে নিয়ে সুইসাইড বম দিয়ে নিজেকে উড়িয়ে দিলেন। বাচ্চাগুলোর ক্ষত বিক্ষত ছেঁড়া খোড়া সব লাশ। ইসলামে আত্মহত্যা তো মহাপাপ, গুনাহ। এই আত্মহত্যা করার অধিকার তাদের কে দিয়েছে? আর বাচ্চা বাবা মা জন্ম দিতে পারে, হত্যা করতে পারে না। এই যে জঙ্গিবাদের নামে এই যে অন্ধত্ব, এই যে মূঢ়তা, এইভাবে একটা আত্মঘাতী যে প্রবণতা সৃষ্টি করা হচ্ছে, ইসলাম যেখানে শান্তির ধর্ম, সাম্যের ধর্ম, উদারতার ধর্ম, তাকে একটা ভয়ঙ্কর রূপে আজকে যে চিত্রিত করা হচ্ছে, এইভাবে এটা কি যারা এটা করছেন তারা কি ইসলামের কোনো উপকার করছেন? পাশাপাশি একই সঙ্গে আমি যেটা বলবো যে আজকে তারা যে এটা ঠিক যে কিছু কারণ আছে, সারা পৃথিবীতে মুসলমানরা আজকে নিজেদের মানে খুবই অপমানিত বোধ করছেন, এবং এটা মহল বিশেষ থেকে এটা করাও হয়েছে, এটাও একটা বাস্তব সত্য। কিন্তু আমরা কি সেই ফাঁদে পা দিয়ে আমরা সমস্ত মুসলমানদেরকে আমরা বিচ্ছিন্ন করে ফেলবো, না আমরা নিজেদেরকে যে কর্মোদ্যোগের ধারায় এবং সাধারণ যে শান্তির মিছিলে আমরা নিজেদেরকে সামিল করব? এই প্রশ্নটা আমাদের। প্রশ্নের উত্তরটা যদি একটু দিয়ে দেন ওনাকে, সেটা হচ্ছে যে জঙ্গিদের বিরুদ্ধে কি কি ব্যবস্থা গ্রহণ করবেন? জঙ্গিদের বিরুদ্ধে একদিকে আদর্শিক লড়াই চলবে, অন্যদিকে আইনগতভাবে যে সমস্ত ব্যবস্থা নেওয়া হয় সেটা আমরা নেব। বেআইনি কোনো কাজ করে আমরা সেটা করব না, কেননা সরকার তো আমাদের সিভিল গভর্নমেন্ট, এবং সিভিল গভর্নমেন্ট তাকে আইন মেনেই সব কাজ করতে হয়, সেটা জঙ্গিবাদকে ফেস করা হোক আর সেটা আইনের ভেতর দিয়েই করবে। হ্যাঁ, আইনের ভেতর দিয়ে করবো। আইনের বাইরে গিয়ে আমরা কোনো মানে সেই অন্য কোন ডান্ডাতন্ত্র দিয়ে এই যে এক্সট্রা জুডিশিয়াল কিলিংটা আমি সমর্থন আমরা করি না। জেনারেল চৌধুরী, আপনি বলতে পারবেন না কি কি ব্যবস্থা গ্রহণ করা হবে, কিন্তু আপনি বলতে পারবেন কি করা যায় আসলে, তাই তো? কি করা যায় আমি বলবো। মানে এই জিনিসটা মানে এই যে সন্ত্রাস সমস্ত আমেরিকায় ছড়িয়ে দিছে, আমরা কিন্তু এই সন্ত্রাস নিয়ে সর্বক্ষণ শান্তির জন্য সর্বক্ষণ যুদ্ধ করে যেতে পারি না। একটা দেশ, আমাদের অর্থনীতিতে এটা পঙ্গু হয়ে যাবে। যে সন্ত্রাসের পিছনে আমাদের পুরো অর্থনীতিটা, যেরকম আমেরিকা দেখছেন এখন কি অবস্থায়, সন্ত্রাসের পিছনে গিয়েই কিন্তু এই সর্বক্ষণ যুদ্ধ, সর্বক্ষণ শান্তির জন্য এই পারপিচুয়াল ওয়ার ফর পারপিচুয়াল পিস এটা দরকার নাই, প্রয়োজন নাই। আসলে আমাদের দেশে সন্ত্রাস হলে আমরা মনে করি এটা আইন শৃঙ্খলার ব্যাপার, কিন্তু আসলে এত সহজ ব্যাপার নয়, এটা আইন শৃঙ্খলার ব্যাপার নয়, এটা রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক শিক্ষা ব্যবস্থার। আপনারা যদি দেখেন প্রত্যেকটা সন্ত্রাসী, আমার কিছু অভিজ্ঞতা আছে এই সন্ত্রাস দমন এবং সন্ত্রাসের সাথে মানে কাজ করার কিছু, মানে সন্ত্রাসের বিরুদ্ধে আমি স্বাধীনতার পর থেকেই আমি নানানভাবে সন্ত্রাস দেখেছি। এই সন্ত্রাসটা আসলে হয় রাজনৈতিক দুর্বৃত্তায়নের ফলে। একটা হলো রাজনৈতিক দুর্বৃত্তায়ন, আরেকটা হয় অর্থনৈতিক কারণে। যারা এই যে সন্ত্রাস যারা যে রিক্রুট করে এরা সব অর্থনৈতিকভাবে অত্যন্ত উইক, অত্যন্ত দুর্বল এরা ছেলেরা। আরেকটা হলো শিক্ষা ব্যবস্থা। আমাদের দেশের এখন শিক্ষা ব্যবস্থা, ওনাদের উচিত ছিল যারা ইশতেহার দিয়েছেন শিক্ষা ব্যবস্থা সম্বন্ধে, মানে ওনারা বলেছেন মানে একটা ব্রড বেস শিক্ষা ব্যবস্থা। আমাদের দেশে 3 রকম শিক্ষা চলতেছে, আপনারা জানেন। একটা হলো ইংলিশ মিডিয়াম, আরেকটা হলো বাংলা মিডিয়াম, আরেকটা হলো মাদ্রাসা। কিভাবে এই জাতিটা মানে ইউনিটি হবে এই 3টা ব্যবস্থা? শিক্ষা ব্যবস্থা সম্বন্ধে আপনি এটা পরিবর্তন করবেন। শিক্ষা ব্যবস্থাকে একভাবে ইউনিফর্ম করতে হবে। শিক্ষা ব্যবস্থা ইংলিশ ব্যবস্থা থাকবে, কিন্তু এমন ভাবে করা হবে যে তারা চাকরি করতে পারে। মাদ্রাসায় যারা, আমি বলতেছি না মাদ্রাসা ব্যবস্থা উঠিয়ে দেন, মাদ্রাসা ব্যবস্থার সিলেবাস এগুলো আবার সুন্দরভাবে ঢেলে সাজাতে হবে। আর একটা সামাজিক এবং অর্থনৈতিক, যেটা বলি অর্থনৈতিক কেন হচ্ছে, অর্থনৈতিক আমি আপনাদের সাথে বলতে পারি
যে আমাদের দেশের অর্থনৈতিক ধনী দরিদ্রের ব্যবধান আরো বেড়ে যাচ্ছে। মিডিল ক্লাস যেটা ইন্ডিয়ায় যখন 30 ভাগ, আমাদের দেশে 9 ভাগ বলা হয় মিডিল ক্লাস। আমাদের দেশে মিডিল ক্লাস অনেক বেশি ছিল, এর চেয়ে 9 ভাগের বেশি ছিল। দিন দিন কমে আসতেছে মিডিল ক্লাস, হয় গরিব হয়ে যাচ্ছে না ধনী হয়ে যাচ্ছে। গরিবের সংখ্যাই বেশি, উনি যে বললেন আমি ওনার সাথে একমত, গরিবের সংখ্যা বেশি। এই যে ব্যবস্থা, এইগুলো সবসময় এটা আমরা আইন শৃঙ্খলা ভাবে দেখি যে এখানে সন্ত্রাসী হচ্ছে, পুলিশ পাঠিয়ে দাও, রেল পাঠিয়ে দাও, ধরে নেব। কিন্তু এটার সমস্যার সমাধান হবে না যতদিন অর্থনীতি, সামাজিক, শিক্ষা এবং রাজনৈতিক ব্যবস্থার আমূল পরিবর্তন না হবে। দৃষ্টিকোণ থেকে মানে সন্ত্রাস দমনের দৃষ্টিকোণ থেকে যে রাজনীতিতে সন্ত্রাস না নিয়ে আসাই উচিত। ধন্যবাদ। ইলিয়াস কাঞ্চন, জঙ্গিবাদ সম্পর্কে বলবেন তো নিশ্চয়ই নাকি? জঙ্গিদের বিষয়ে যেটি ভাই বলেছেন, আমিও সেই কথার সঙ্গে সুর ধরে আমি বলতে চাচ্ছি যে আসলে যে আমাদের দেশে যে জঙ্গিবাদের যে উত্থানটা কেন হয়েছে সেটা আমাদের আগে খতিয়ে দেখতে হবে। এটার মেন কারণটাই হলো অর্থনৈতিক একটা ব্যবধান, আরেকটি হলো যে সুযোগের মানে তাদের এই কমতি আছে। নানাভাবে যখন মনের মধ্যে তাদের মানে ক্ষোভ সৃষ্টি হচ্ছে তখনই তারা কারো দ্বারা প্ররোচিত হয়ে অর্থের লোভে তারা এই ধরনের কাজগুলো করছে। আর একটি জিনিস যেটি জঙ্গিবাদের যেটি আরো একটা কারণ আছে সেটা হলো আমি বলবো যে আন্তর্জাতিক ভাবেও একটা ব্যাপার এখানে কাজ করছে। আন্তর্জাতিক ব্যাপারটি হলো যে আপনারা দেখবেন যে পৃথিবীতে এখনো পর্যন্ত যে সমস্ত জায়গায় মানে বিভিন্ন দেশে আক্রমণ হচ্ছে সেই দেশগুলো কিন্তু মুসলমান দেশ, এগুলো আমরা জানি। ইলিয়াস কাঞ্চন, এবং এই কি মুসলিম ব্যবস্থা দেশ নেওয়া যায় এর বিরুদ্ধে বাংলাদেশে? তো এই ব্যবস্থা আমি সেটা বলবো যে আমাদের দেশের নেত্রে যারা পরিচালনা করবেন তাদের উচিত মানে যে দেশগুলো এই জঙ্গিবাদ সম্পর্কে তারা বেশি কথা বলছে অথচ সেইগুলোর মানে গোড়া না যে তারা মানে একটা দেশের উপর হামলা করে আরো এটাকে উস্কিয়ে দিচ্ছে, সেই দিকে আমার মনে হয় যে আমাদের পররাষ্ট্র নীতির দিকে আমাদের খেয়াল রাখা উচিত এবং তাদের সঙ্গে সেইভাবে শেয়ার করে আমাদের মনে হয় যে এই জঙ্গিবাদ আমাদের নিরসন করা উচিত। ধন্যবাদ। প্রফিকুল ইসলাম মিয়া, জঙ্গিবাদ আপনাদের সরকারের বিরুদ্ধে কিন্তু একটা বড় অভিযোগ ছিল এবং অঙ্গুলি নির্দেশে যে বাংলা ভাইয়ের কথা আপনাদের মদতেই হয়েছিল, এরকম কথাবার্তা কিন্তু খুব স্পষ্ট। এটা অভিযোগ উত্থাপন করা আর অভিযোগ প্রমাণ করা কিন্তু এক নয়। এখন পর্যন্ত জাতীয়তাবাদী দলের বা 4 দলীয় ঐক্যজোটের সরকার জঙ্গিবাদের সঙ্গে ডাইরেক্টলি বা ইনডাইরেক্টলি সম্পৃক্ত ছিল আদালতের রায়ে প্রমাণিত হয় নাই। এবং মিসেস মতিয়ার চৌধুরী বলেছেন যে আইনি প্রক্রিয়ায় আমরা যাব এবং আইনি স্থির করবে কে জঙ্গিবাদ। আইনের রায় মানে জাজমেন্ট অফ দ্য কোর্ট, যতক্ষণ পর্যন্ত আদালতে কোন জঙ্গিবাদ যারা করেছে তারা 4 দলীয় ঐক্যজোটের সদস্য ছিল বা সরকারের সঙ্গে জড়িত ছিল, আদালত যতক্ষণ পর্যন্ত এই রায় প্রদান না করবে ততক্ষণ পর্যন্ত পাবলিকলি কোন দায়িত্বশীল ব্যক্তির পক্ষে আপনি যে অভিযোগের কথা বলেছেন সে অভিযোগ করা ঠিক হবে না। কোন একটা নির্দিষ্ট কোর্টে আদালতে যতক্ষণ পর্যন্ত বিচারে তিনি দোষী সাব্যস্ত না হবেন ততক্ষণ পর্যন্ত তিনি মানে মানুষের ধারণাটাকে কোনোভাবেই আপনি গুরুত্ব দিতে চান না। এই কথার অর্থ হলো যে আপনি যতক্ষণ পর্যন্ত আপনি প্রমাণ না করতে পারবেন ততক্ষণ পর্যন্ত একটা সরকার যারা আছে তারা সরকার কেন জঙ্গিবাদ করবে এই ধারণাকে আপনাকে প্রথমে ধারণাই বুঝাতে হবে। আপনি সরকারের সরকারি দল সরকারি দল কেন করবে? সরকারি দল তো গণতান্ত্রিক দল কি চায়? গণতান্ত্রিক দল চায় জনগণের ভোটে সে ক্ষমতা যাবে। জঙ্গিবাদ করলে জঙ্গিবাদকে কেউ প্রশ্ন করে না, গ্রহণ করে। দিয়ে যদি ভোটের সুবিধা হয়, কখনো ভোটের সুবিধা জঙ্গিবাদ হতে পারে না। পৃথিবীর ইতিহাস তা বলে না, গণতন্ত্রের ইতিহাস তা বলে না। আপনি এমন কিছু ইম্পোজ করতে পারবেন না গণতন্ত্রে যা ইতিহাস তার সাক্ষ্য বহন করে না। কাজে নিজ মতামত চাপিয়ে দিলে তো হবে না। তো চমৎকার ভাবে মিসেস মতিয়া চৌধুরী বলেছেন যে ইসলামে জঙ্গিবাদ নাই। আমি কোরআনে একটা আয়াত বলে দিচ্ছি। কোরআনে বলা হয়েছে কোন একটা ইনোসেন্ট মানুষকে হত্যা করা সমগ্র মানব জাতিকে হত্যা করা, আর কোন একটা নিরীহ মানুষকে রক্ষা করা সমগ্র মানব জাতিকে রক্ষা করা। ইসলামের যে এত বড় ইউনিভার্সাল হিউম্যান রিলেশনশিপ, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান বলে নাই, মানুষকে রক্ষা করার কথা বলেছেন। এই অবস্থায় কোন মুসলমান, কোন ইসলাম ধর্মাবলম্বী হু বিলিভস ইন কোরআন এন্ড হাদিস ক্যান নেভার জঙ্গিবাদের কোন অংশদারিত্ব হইতে পারে। ব্যবস্থাটা কি নেবেন আপনারা? আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করব এবং সেটার জন্য মূল জিনিস কাজটা যেটা হলো তদন্ত যারা করবেন এফেক্টিভ তদন্ত হতে হবে এবং সেই এফেক্টিভ তদন্তকারী দলরা